হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অনলাইন বায়োলজি। আই এম অশোক কুমার মাহাতো। ওকে, তো আজকের যে আলোচনার বিষয়টা হচ্ছে সেই বিষয়টা হচ্ছে কি আমাদের এন্ডেমিক প্রজাতি, এন্ডেমিক স্পেসিস এবং হট স্পট। ঠিক আছে, দুটোই খুব গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারে এই দুটো টপিক্সে খুব ভালোভাবে বোঝা উচিত। যদিও আমরা এন্ডেমিক প্রজাতি হটস্পট সম্পর্কে আগের ক্লাসেও পড়েছি, কিন্তু এইখানে একটু ভালো করে জানতে হবে এবং এদের একটু ডাটাগুলো খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে কি এন্ডেমিক প্রজাতি, প্রথমত বলে দিই যে এন্ডেমিক প্রজাতি কোনটা, যেসব প্রজাতিগুলো মোটামুটি প্রায় বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে এবং যেগুলো ভবিষ্যতে কি রেড অ্যালার্টের মধ্যে আসতে পারে, অর্থাৎ যারা ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বৈজ্ঞানিকের ধারণা অনুযায়ী, সেই সব প্রজাতিকে আমরা কী বলি, এন্ডেমিক প্রজাতি বলি। এবং একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের মধ্যে লিমিটেড থাকে তারা, বিভিন্ন জায়গায় এদের স্পোরাডিক বা বিক্ষিপ্তভাবে এদের বসবাস করতে দেখতে পাওয়া যায় না, একটা নির্দিষ্ট এলাকার মধ্যেই থাকে। যদি ওদেরকে সেই জায়গা থেকে যদি অন্য জায়গায় স্থাপন করা হয় বা অন্য জায়গায় যদি নিয়ে যাওয়া হয় তাহলে তারা আর বাঁচতে পারে না, সেই জন্য এরা হচ্ছে এন্ডেমিক প্রজাতি। হটস্পট হচ্ছে কোনটা? হটস্পট হচ্ছে এমন একটা স্থান বা এমন একটা জৈব বৈচিত্র্য প্রাচুর্যপূর্ণ স্থান যেখানে সেই প্রাচুর্যতাটা ধীরে ধীরে কী হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে এবং সেইখানে যেসব জীবগুলো রয়েছে তারাও ধীরে 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 কী হচ্ছে, প্রজাতির সংখ্যাটা ধীরে ধীরে কমে যাচ্ছে, তখন সেই এরিয়াটাকে আমরা কী বলি, হটস্পট বলা হয়। ঠিক আছে, তাহলে যাওয়া যাক। ফার্স্ট আমরা চলে আসি এন্ডেমিক প্রজাতি। তাহলে এন্ডেমিক প্রজাতি কাকে বলা হয়? তাহলে কোনো একটি অঞ্চলে আটকে পড়া বা আবদ্ধ প্রজাতি বা প্রজাতিদের কোনো একটি ভৌগোলিক অঞ্চল হতে পারে, তখন সেটাকে আমরা কী বলা হয়, এন্ডেমিক প্রজাতি বলা হয়। ঠিক আছে, যদি নির্দিষ্ট প্রজাতি ও নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকে, সাপোজ কোনো একটা এরিয়াতে জঙ্গলি পেঁচা পাওয়া যায়, সাপোজ, তাহলে ওই এরিয়াতে যদি জঙ্গলি পেঁচাটা পাওয়া যায় তখন সেই গণ্ডটা কী বলা হয়, এন্ডেমিজম বলা হয়। দেখবে নিউজিল্যান্ডের কিছু দ্বীপে একটা প্রাণী পাওয়া যায় স্পেনোডন প্যাংটাটাস বলে, সেটা ওই জায়গাতেই পাওয়া যায়, তাহলে সেই জায়গাটার এন্ডেমিজম হচ্ছে ওইসব, কিন্তু তারা বিপদগ্রস্ত অবস্থায় রয়েছে, সেই জন্য তাদেরকে এন্ডেমিক ক্যাটাগরির মধ্যে আনা হয়। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, জংলি পেঁচা, সাধারণ পেঁচা নয় কিন্তু এটা জংলি পেঁচা, গ্লেসুডিয়াম রেডিয়াটাম, এটা একটা এর বৈজ্ঞানিক নাম। এরপর হচ্ছে একটা আরেকটা নাম বলে দিই, এটা হচ্ছে হলুদ রঙের কণ্ঠযুক্ত বুলবুল, ইয়েলো ভেন্টেড। ঠিক আছে, এটা ইয়েলো ভেন্টেড বলা হয় বার্ডটার নাম, পিক্রোনোটাস গোয়াভিয়র, পিক্রোনোটাস গোয়াভিয়র, এটা হচ্ছে এন্ডেমিক প্রজাতির এই দুটো উদাহরণ। আরও বিভিন্ন ধরনের এন্ডেমিক প্রজাতির উদাহরণ হতে পারে, যেগুলো ওই অঞ্চলের মধ্যে পাওয়া যায়। বিভিন্ন উদ্ভিদ হতে পারে, সিঙ্কোনো থেকে সর্পগন্ধা থেকে বিভিন্ন উদ্ভিদ এন্ডেমিক ক্যাটাগরির মধ্যে এখন চলে এসছে এবং বেশিরভাগ প্রাণীই চলে এসছে যেগুলো খুব গভীর অরণ্যের মধ্যে থাকে আর কি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এন্ডেমিক প্রজাতি। এখন কি হয়, এন্ডেমিক প্রজাতির ক্ষেত্রে প্রথম যে ভারতবর্ষে যে প্রাপ্ত উদ্ভিদ আর ছত্রাক সমূহ আছে এন্ডেমিক প্রজাতির, যেগুলোর এন্ডেমিজম বিভিন্ন পার্সেন্টেজ এখানে দেওয়া আছে, সেই পার্সেন্টেজটা তোমরা একটু দেখে নিবে। যেমন দেখো এখানে শৈবালের এন্ডেমিজম পার্সেন্টেজ হচ্ছে ভারতবর্ষের 26.8%, অর্থাৎ এতগুলো এন্ডেমিজম রয়েছে, অর্থাৎ ওই এরিয়াতেই এন্ডেমিজম রয়েছে, এরা অন্য জায়গায় থাকতে পারবে না। যত ভারতবর্ষের ছত্রাক প্রজাতি আছে তার 24%, যত লাইকেন আছে তার 23.7%, যত মসবর্গ আছে তার 25%, যত ফার্নবর্গ আছে তার 16%, যত ব্যক্তবীজি আছে তার 14.9%, যত গুপ্তবীজি আছে তার 35.3%। এগুলো কি, এটা পার্সেন্টেজ এন্ডেমিজম, অর্থাৎ এতগুলো প্রজাতি গুপ্তবীজির মধ্যে, এত পার্সেন্টেজের মধ্যে, অর্থাৎ 100টার মধ্যে 35টা গুপ্তবীজি উদ্ভিদ একটা নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ, তাদেরকে প্রতিস্থাপনযোগ্য নয়, যে এখানের তুলে নিয়ে অন্য জায়গায় ওদেরকে প্রতিস্থাপন করতে পারা যাবে না। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ভারতের প্রাপ্ত উদ্ভিদ ছত্রাক সমূহের এন্ডেমিজমের একটা পার্সেন্টেজ। ঠিক আছে, এটা উদ্ভিদের ক্ষেত্রে, এরকম একটা প্রাণীদের ক্ষেত্রে যদি দেখানো যায় তাহলে খুব ভালো হয়। তাহলে প্রাণীদের ক্ষেত্রে কোনটা হয়, প্রাণীদের ক্ষেত্রে দেখিয়ে দিই, এইখানে কিচ্ছে প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন পার্সেন্টেজ রয়েছে। যেমন দেখো পরিফেরা, অর্থাৎ স্পঞ্জযুক্ত প্রাণী কিন্তু যেগুলো স্বাদু জলে থাকে তাদের ক্ষেত্রে পার্সেন্টেজটা এখানে দেখানো হয়েছে কত, প্রায় 42%। অঙ্গুরিমালের মধ্যে পার্থক্য রয়েছে, পলিকিট অলিগোকিট, এখানে অলিগোকিটটা দেখানো হয়েছে 77% এন্ডেমিজম, অর্থাৎ এরা ওই জায়গা থেকে অন্য জায়গায় বাঁচবেই না। হিরুডিনিয়া, এটাও অ্যানিলিডার মধ্যে পড়ে, জঙ্ক যেটার মধ্যে পড়ে সেটা 42% এন্ডেমিজম। ইনসেক্টা সন্ধিপদির মধ্যে পড়ে 34, অর্থাৎ 35% এন্ডেমিজমের মধ্যে পড়ে রয়েছে। অ্যারাকনিড, এটা 45%। উভয়চর উদ্ভিদ 61%, সরীসৃপ
47, অর্থাৎ 100টার মধ্যে 47টা সরীসৃপ উদ্ভিদ ওই নির্দিষ্ট এলাকায় থাকবে, অন্যান্য জায়গায় তারা থাকতে পারবে না। এভিস 14%, মেমেলস প্রায় 10%। তাহলে এইগুলো হচ্ছে একটা পার্সেন্টেজ, যেটা কী হয়, তারা ওই জায়গাতে থাকবে, অন্যান্য জায়গায় থাকতে পারবে না। এটা হচ্ছে এন্ডেমিজমের পার্সেন্টেজ। তাহলে এইটা হচ্ছে এন্ডেমিক প্রজাতি। তোমরা কী করবে, তোমরা আরও কয়েকটি এন্ডেমিক উদ্ভিদ ও প্রাণীর নাম একটু খেয়াল রাখবে। এই দুটো তো অবশ্যই খেয়াল রাখবে, সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো খেয়াল রাখতে পারলে খুব ভালো হয়। যাই হোক, তাহলে যাওয়া যাক অ্যানাদার টপিক্সের মধ্যে, যেটা রয়েছে মূল আমাদের এটার লক্ষ্য, সেটা হচ্ছে হটস্পট। ওকে, তাহলে হটস্পট কোন জায়গাটা? আমি বললাম যে কোনো একটা এরিয়াতে যদি জৈব বৈচিত্র্য প্রাচুর্যপূর্ণ থাকে আর সেখানে যদি বেশিরভাগ প্রজাতি ধীরে 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 বিলুপ্তের পথে এগিয়ে যাচ্ছে বা বিপদগ্রস্তর পথে এগিয়ে যাচ্ছে, তখন সেই এরিয়াটাকে হটস্পটের আন্ডারে আনা হয়ে থাকে। সেজন্য কী হচ্ছে, জৈব বৈচিত্র্যের সর্বাধিক বিপদগ্রস্ত আর বাস্তুতান্ত্রিক অঞ্চলকে আমরা কী বলি? হটস্পট বলা হয়। ওকে, নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যে এটা দুটো কারণে হয়ে যাচ্ছে, বৈজ্ঞানিকরা দেখছে, হয় একটা ন্যাচারাল ক্যালামিটিস, এটা তো স্বাভাবিক হতেই পারে, কিন্তু কী হচ্ছে, অ্যানথ্রোপোজেনিক অ্যাক্টিভিটি, যে মানুষের ক্রিয়াকলাপের ফলেও এটা হয়ে থাকে। ওকে, এবং জৈব বৈচিত্র্যের যেসব অঞ্চলগুলো প্রচুর ভরপুর রয়েছে, সেগুলো ধীরে ধীরে কী হচ্ছে, জীব বৈচিত্র্যগুলো বিপদগ্রস্ত হয়ে পড়ছে। সেই বিপদগ্রস্ত জৈব বৈচিত্র্যপূর্ণ বিপদগ্রস্ত অঞ্চলগুলি কী নামে পরিচিত? হটস্পট নামে পরিচিত। ওকে, এরপর হচ্ছে এই ধারণাটা প্রথম ব্রিটিশ জীববিজ্ঞানী নরমান মায়ার্স 1988-তে তার একটা পত্রিকা রয়েছে, দ্য এনভায়রনমেন্টালিস্ট পত্রিকা, যেখানে কী হয়, হটস্পট কথাটি সে ব্যবহার করা, এই হটস্পট কথাটি ব্যবহার করা। ওকে, এরপর হটস্পট হতে গেলে কী হয়, কিছু শর্ত অবশ্যই তার মধ্যে থাকা উচিত। তাহলে সেই শর্তগুলি কী কী? তাহলে ফার্স্ট শর্ত হচ্ছে কি, যে ওই প্রজাতিটা সেখানেই থাকতে হবে যেখানে তার উৎপত্তি হয়েছে, অর্থাৎ সে মাইগ্রেট এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো প্রাণী তারা হবে না, বা সে যেখানে আছে সেখানেই থাকতে হবে। তাহলে এন্ডেমিজম হতে হবে ফার্স্ট অফ অল, এটার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স হচ্ছে যে তাকে এন্ডেমিজম হতে হবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ ঘটবে না। যেখানে এন্ডেমিক প্রজাতি প্রচুর রয়েছে, সেখানে যদি কোনো একটা বহিরাগত প্রজাতি চলে আসে, তাহলে সেই এন্ডেমিক প্রজাতিগুলোকে রিপ্লেস হওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে বহিরাগত প্রজাতি এখানে অনুপ্রবেশ ঘটবে না। এরপর কী হয়, কিছু কিছু ক্ষেত্রে এই শর্তগুলো বিভিন্ন নাম্বারে কনভার্ট করা হয়েছে, যে এতগুলো যদি প্রজাতি এখানে থাকে বিপদগ্রস্ত অবস্থায়, তাহলে সেটাকে আমরা হটস্পট বলবো। যাই হোক, সেরকমই একটা পত্রিকা রয়েছে, যে পত্রিকার নাম হচ্ছে কনজারভেশনাল ইন্টারন্যাশনাল। এর সংখ্যা একটা বই রয়েছে, মিটার মেয়ারের বই, যেটার নাম হচ্ছে হটস্পট রিভিজিটেড, 2004-এ পাবলিশড হয়েছিল। সে কী করেছিল, বলেছিল যে যে অঞ্চলটা হটস্পট হবে সেই অঞ্চলটা 15টি ভাস্কুলার প্লান্ট, অর্থাৎ 15টি সংবহন কলাযুক্ত বিপদগ্রস্ত অবস্থায় থাকতে হবে, বা সেখানে অতগুলো উদ্ভিদের অস্তিত্ব থাকতে হবে। ঠিক আছে, অর্থাৎ সেটা গভীর অরণ্য ছাড়া সম্ভব নয়। ঠিক আছে, তাহলে সেই অঞ্চলটাকে আমরা হটস্পট বলবো। আরেকটা কন্ডিশন হচ্ছে এর, যে যেখানে হটস্পট অঞ্চল বলা হবে তার 70% প্রজাতি যেন বিলুপ্ত হয়ে থাকে, সেখানে 70% প্রজাতি যেন বিলুপ্ত হয়ে যাচ্ছে বা হয়ে গেছে, তখন সেই অঞ্চলটাকে আমরা কী বলবো, হটস্পট বলা হবে। ওকে, তাহলে যাওয়া যাক বিশ্বের জৈব বৈচিত্র্য হটস্পটের দিকে যদি আমরা নজর রাখি, তাহলে বিশ্বের মধ্যে মোট 34টি হটস্পট আছে। তাদের মধ্যে ভারত ও অন্যান্য কিছু দেশ মিলে 4টি হটস্পট রয়েছে। ওকে, তাহলে দেখে নেওয়া যাক বিশ্বে যত হটস্পট আছে তার মাত্র 4টি রয়েছে ভারতবর্ষে, বা ভারতবর্ষ বা অন্যান্য সামনাসামনি প্রতিবেশী দেশে। ওকে, অর্থাৎ ভূভাগের মাত্র 2.3% রয়েছে হটস্পটের আন্ডারে, হটস্পট অঞ্চল 2.3% রয়েছে। এই 2.3%-এর মধ্যে যত পৃথিবীতে উদ্ভিদ আছে তার 50% উদ্ভিদ থাকে, এবং 4.2% স্থলজ প্রাণী থাকে এটার মধ্যে। অর্থাৎ গোটা পৃথিবীতে যত প্রাণী আছে তার 4.2% এই হটস্পট এরিয়ার মধ্যে থাকে, আর যত উদ্ভিদ থাকে তার 50% থাকে এই হটস্পট এরিয়াগুলোতে। বুঝতে পারলে? তো ডাটাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ডাটাগুলো একটু খেয়াল রাখবে। তাহলে বিশ্বের জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে কী বললাম, গোটা পৃথিবীতে যদি দেখা হয় তাহলে এই 34টি হটস্পট দেখতে পাওয়া যায়। 34টি হটস্পটের মধ্যে আমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক। এশিয়া প্যাসিফিকের মধ্যে 13টি রয়েছে, 13টির মধ্যে ভারতবর্ষে যে 4টির আন্ডার করা হয়েছে সেই 4টি 13টির মধ্যে রয়েছে।
তাহলে আফ্রিকার মধ্যে 8টি রয়েছে, এশিয়া প্যাসিফিকের মধ্যে 13টি রয়েছে, ইউরোপ ও সেন্ট্রাল এশিয়ার মধ্যে 4টি রয়েছে, নর্থ ও সেন্ট্রাল আমেরিকার মধ্যে 4টি রয়েছে, সাউথ আমেরিকার মধ্যে 5টি রয়েছে। ওকে, তাহলে কী হয়, এই 4টি যেটা রয়েছে সেটা বিভিন্ন লোকেশনে রয়েছে। হ্যাঁ, সব জায়গায় তো নেই, হটস্পট তো বললাম শর্তগুলো। তাহলে এইখানে যদি একটা সিম্পল ম্যাপ দেখে দেখানো যায়, তাহলে এখানে যে রেড কালারের যে টিঞ্জ করা রয়েছে, সেই রেড কালারগুলো সবগুলোই রয়েছে কি, এইগুলো সবগুলো একটা হটস্পট এরিয়া। তাহলে দেখো, এইটা হচ্ছে সাউথ আমেরিকার, এইটা হচ্ছে উত্তর আমেরিকা এবং সেন্ট্রাল আমেরিকা। এইখানে 4টা আছে, সাউথ আমেরিকাতে 5টা, এইখানে 5টা রয়েছে, এই জায়গাটাতে 5টা। এশিয়া প্যাসিফিকে যদি ধরা হয় এই এরিয়াটাতে, তাহলে কিন্তু 13টা পাবে দেখতে। কত? 13টা দেখতে পাবে। ওকে, আর ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়া যদি ধরা হয় তাহলে কতগুলো? 4টা দেখতে হবে। যাই হোক, আমরা পরে তখন দেখব। তাহলে এতগুলো পৃথিবীতে হটস্পট রয়েছে। তাহলে হটস্পটের সংখ্যা পৃথিবীতে কত আছে? 34টা আছে। ভারতের মধ্যে কতগুলো ইনক্লুড করা হয়েছে? 4টা ইনক্লুড করা হয়েছে। ওকে, তাহলে যাওয়া যাক ভারতের জীববৈচিত্র্য হটস্পট। তাহলে ভারতের জীববৈচিত্র্য হটস্পটের মধ্যে আমি বললাম যে মোটামুটি ভারতের মধ্যে আমরা জানি যে 4টা হটস্পট রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ কথা নয়, কিন্তু 4টা হটস্পটে টোটালি ভারতের মধ্যে নয়। 4টা হটস্পটের মধ্যে মাত্র 3টা ম্যাক্সিমাম ভারতের অংশ, বাদবাকি যে একটা রয়েছে ভারতবর্ষের একমাত্র নিকোবর দ্বীপপুঞ্জ এবং অন্যান্য দেশের অঞ্চল রয়েছে। যাই হোক, আমি ম্যাপের মাধ্যমে সেটা দেখাবো। তাহলে দেখে নেওয়া যাক যে ফার্স্ট কী হচ্ছে, যে ভারতবর্ষের 34টির মধ্যে মাত্র 4টি ভারতবর্ষের মধ্যে অন্তর্গত। তার মধ্যে একটা হচ্ছে হিমালয়, দ্বিতীয়টা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, তৃতীয়টা হচ্ছে ইন্দো বার্মা, আর চতুর্থটা হচ্ছে সুন্দারল্যান্ড। তাহলে দেখো, এই যে 3টা রয়েছে, এই 3টাই ম্যাক্সিমাম ভারতবর্ষের মধ্যে অন্তর্গত। বাকি যে 4 নম্বরটা রয়েছে সেটা ভারতবর্ষের মধ্যে ম্যাক্সিমামটাই অন্তর্গত নয়, সেটা বিভিন্ন দেশে, সুমাত্রা, জাভা, এইসব দেশগুলোতে রয়ে গেছে সুন্দারল্যান্ডটা। ওকে, তাহলে এই 3টা ভারতবর্ষের বেশিরভাগ জায়গা জুড়ে রয়েছে, কিন্তু এই 3টার মধ্যে সবগুলোই বলছে একটা হিমালয়, অর্থাৎ পূর্ব হিমালয়, আর একটা পশ্চিম হিমালয়, একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, শ্রীলঙ্কাটাকে ইনক্লুড করা হয়েছে, ইন্দো বার্মা, এটা ভারতবর্ষের পূর্বে যে দেশগুলো, পূর্বে যে রাজ্যগুলো রয়েছে সেগুলোর সঙ্গে সঙ্গে আরও নিচের যে দেশগুলো রয়েছে সেগুলোকে ইনক্লুড করা হয়েছে ইন্দো বার্মাতে। তাহলে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে এন্ডেমিজমের পার্সেন্টেজ রয়েছে, সেখানে বিভিন্ন ব্যাপক হারে প্রজাতি রয়েছে, যাদের যদি কাউন্টিং করা হয়, তো কাউন্টিং বেসিস ডাটা হিসাবে যদি বলা হয়, তাহলে প্রায় 50% প্রজাতি সেখানে বিপদগ্রস্ত, বা তার থেকেও বেশি প্রজাতি বিপদগ্রস্ত হয়ে গেছে। তাহলে দেখে নেওয়া যাক ভারতবর্ষের কোন কোন জায়গাতে এই হটস্পটগুলো আছে। তাহলে দেখো, এখানে একটা ভারতবর্ষের ম্যাপ আছে। তাহলে হিমালয়ান অঞ্চল কোনটা? হিমালয় যদি বলা হয় তাহলে এই অঞ্চলটা পুরোপুরি হিমালয়ান এরিয়া। এই অঞ্চলটা পুরোটাই হবে, এই অঞ্চলটা পুরোটাই। এখানে ভারতবর্ষে যেহেতু ইন্ডিকেট করা হয়েছে সেই জন্য ভারতবর্ষের ক্ষেত্রে এইটা পুরোপুরি, ভুল বললাম একটু, এইটা পুরোপুরি রূপে যেগুলো গ্রিন কালারে করা আছে সেইটা হচ্ছে পুরোপুরি হিমালয়ান রেঞ্জ, অর্থাৎ নেপালও হবে, কাশ্মীরও হবে, পাকিস্তান অকুপাইড কাশ্মীরও হবে, ভারতের কাশ্মীরটাও হবে, এবং সঙ্গে সঙ্গে লাদাখ এরিয়াটাও অনেক সময় রয়েছে, চায়নারও কিছু পার্ট এটার মধ্যে রয়েছে। তাহলে হিমালয়টা খুবই বড়, তা ভারতবর্ষের মধ্যে ম্যাক্সিমামটা রয়েছে, সেই জন্য এটা। নেক্সট হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, এইটা পুরোপুরি ওয়েস্টার্ন ঘাট, এটা পশ্চিম দিকে রয়েছে। তাহলে এইটা পশ্চিম থেকে একদম ধীরে 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 দক্ষিণের দিকে এইটা পুরোপুরি রয়েছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা, এটা পুরোটা পর্বতমালা। ওকে, ইন্দো বার্মা কোনটা? ইন্দো বার্মা মানে হচ্ছে এইখানে যে লাল কালারগুলো করা আছে, এই যে এই লাল কালারগুলো হচ্ছে ইন্দো বার্মা, এইটা হচ্ছে ইন্দো বার্মা। সুন্দরল্যান্ডটা দেখো খুব খানিক অংশ ভারতবর্ষের মধ্যে রয়েছে, এইটা বাদবাকি যে অংশটা রয়েছে সেটা অন্য দেশ, সামনাসামনি প্রতিবেশী দেশগুলোতে, দ্বীপপুঞ্জ দেশগুলোতে চলে গেছে আর কি, এর বেশি বায়োডাইভার্সিটি হটস্পট এরিয়াটা। ওকে, তাহলে এইটা হচ্ছে ভারতবর্ষের মধ্যে এরিয়া। বাদবাকি দেখো বিভিন্ন জায়গাতে যে এই যে লাল লাল এগুলো কিন্তু ইনভেশন এরিয়া। ইনভেশন মানে হচ্ছে এখানে প্রজাতি আছে কিন্তু প্রজাতিগুলো প্রায় নেই বললেই জানা যায় আর কি, সেই জন্য এটা ইনভেশন আর কি, ইনভেশন হটস্পট এগুলো অতটা ইনক্লুড করা এর মধ্যে হয় না। ওকে, তাহলে এইটা হচ্ছে ভারতের জীববৈচিত্র্যের হটস্পট। তাহলে যাওয়া যাক ফার্স্ট হিমালয়ের ক্ষেত্রে প্রথমত বলে দিই যে ভারতবর্ষের উত্তর পূর্ব দিকে যত পর্বতসারি রয়েছে সেখানে বহু এন্ডেমিক প্রজাতি অবস্থান করে। এরপর এর এরিয়াটা প্রচুর বড়, 7,41,700 বর্গ কিলোমিটার জুড়ে এটা রয়েছে। এটা দুটো ভাগ রয়েছে, একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে, তাহলে এটাকে দুটো ভাগে ভাগ করা হবে।
একটা হচ্ছে পশ্চিম হিমালয়। পশ্চিম হিমালয় কোনটা? পশ্চিম হিমালয় হচ্ছে যে ভারতের কুমায়ুন আর গাড়োয়াল অঞ্চলে কাশ্মীরের অনেকাংশ অন্তর্গত, এটা হচ্ছে পশ্চিম হিমালয়। আর পূর্ব হিমালয়ের সব রাজ্যগুলো কি কি রাজ্য রয়েছে? সিকিম, পশ্চিমবঙ্গের উত্তরাংশ অর্থাৎ দার্জিলিংয়ের উপর দিকে, অসম, অরুণাচল প্রদেশ, এগুলো হচ্ছে পূর্ব হিমালয়ের দিকে। ওকে, যাই হোক একটা ম্যাপের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে ফার্স্ট এইটার ক্ষেত্রে কী হয়, যে পার্সেন্টেজ এন্ডেমিজমটা দেখতে পাওয়া যায় সেই পার্সেন্টেজটা হচ্ছে কত? উদ্ভিদের ক্ষেত্রে 10,000 প্রজাতি দেখতে পাওয়া যায়, তার মধ্যে 3,160টা এন্ডেমিক প্রজাতি, অর্থাৎ তারা অন্যান্য জায়গায় বাঁচবে না। এন্ডেমিক পার্সেন্টেজ কত তাহলে? 31%। উদ্ভিদের প্রাণী যদি টোটাল ইনক্লুড করা হয় তাহলে প্রাণীদের সংখ্যা থেকে 1807, এর মধ্যে 150টা মাত্র এন্ডেমিক প্রজাতি, তাহলে এদের পার্সেন্টেজ 8.3। তাহলে প্রাণীদের পার্সেন্টেজটা খুবই কম। ঠিক আছে, এরপর কী হয়, পার্বত্য এলাকায় বিভিন্ন অঞ্চল থাকে, উঁচু থেকে নিচু থেকে ধীরে 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 উঁচু দিকে উঠতে থাকে, তাহলে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন জীব থাকতে পারে। এবং যেহেতু মানুষের বসবাস, লোকালয় ইত্যাদি এনক্রোচমেন্ট হওয়ার ফলে কী হচ্ছে, ধীরে 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 তাদের এন্ডেমিক প্রজাতি যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে একটা ম্যাপের মাধ্যমে আমরা একটু দেখে নিই যে কোন জায়গাটায় কোন অংশটা বর্তমান। তাহলে দেখো এই যে এই এরিয়াটা যেটা যে কালারটা সবুজ করা আছে, এই সবুজ কালারটা পুরোপুরিরূপে কি রয়েছে। এরপর এইখান থেকে এই জায়গা থেকে এটা হচ্ছে পূর্ব হিমালয়, এইটা হচ্ছে পূর্ব হিমালয়। আর এই জায়গা থেকে কাশ্মীর থেকে লাদাখ থেকে কুমায়ুন উত্তরাখণ্ড পর্যন্ত দেখবে কয়েকদিন আগেই, কালকে আমরা পরশুই দেখলাম নিউজে, যে একটা রামায়ণ পার্ক করা হয়েছে। সেখানে কী হয়েছে, রাম যতগুলো বন ঘুরেছে প্রতিটা বনের মধ্যে সে যেসব গাছগুলো দেখেছিল সব গাছগুলো সেই পার্কের মধ্যে লাগানো হয়েছে। যাই হোক, সেটা একটা বুস্ট পায় বায়োলজিস্টরা যে জৈব বৈচিত্র্য সংরক্ষণ করার। ওকে, যাই হোক সেটা আলাদা জিনিস। এইটা হচ্ছে পুরোপুরিরূপে পশ্চিম হিমালয়। ওকে, তাহলে এইটাকে যদি আবার নিচে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়, তাহলে মাছের ক্ষেত্রে 269-এর মধ্যে 33টা এন্ডেমিক, উভয়চরে 105টার মধ্যে 42টা এন্ডেমিক, সরীসৃপ 176টার মধ্যে 48টা এন্ডেমিক, পক্ষী 977টার মধ্যে 15টা এন্ডেমিক, আর স্তন্যপায়ী 300টার মধ্যে 12টা এন্ডেমিক। তাহলে এগুলো এন্ডেমিজমের পার্সেন্টেজ তাহলে এরকমভাবে থাকে। ওকে, যদি এটাকে আমি গুগল ম্যাপের মাধ্যমে দেখাতে পারি তাহলে আরও ভালো হয়। ঠিক আছে, একটু গুগল ম্যাপ দেখিয়ে দিচ্ছি। ওকে, তাহলে দেখো এটা একটা গুগল ম্যাপ। গুগল ম্যাপের ক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এই জায়গাটা হচ্ছে নেপাল। ওকে, ভারত। জুম করছি, প্রথমত চলে যাই পশ্চিম হিমালয়ের দিকে। তাহলে এই যে পুরো এরিয়াটা, যে এরিয়াটা বরফের সাদা সাদা অংশ দেখতে পাচ্ছি আমরা, এই এরিয়াটা পুরোপুরিরূপে লেহ থেকে শুরু করে জম্মু কাশ্মীর থেকে শুরু করে এই এরিয়াটা টোটালি কিসের মধ্যে রয়েছে? এই এরিয়াটা টোটালি রয়েছে হিমালয়ের মধ্যে। ওকে, হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড থেকে শুরু করে এইটা রয়েছে পুরোপুরিরূপে এই এরিয়াটা টোটালি, এই এরিয়াটা রয়েছে পশ্চিম হিমালয়ের মধ্যে। ওকে, বাদবাকি যে অংশটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিই। এই যে নিচের দিকে যেটা রয়েছে সেটা নেপালের ম্যাক্সিমাম এরিয়াটাও কিন্তু কি হয়, এই এরিয়াটাও রয়েছে এই হটস্পটের আন্ডারে। কিন্তু কি হয়, এই এরিয়াটার পরে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে ভুটানের ম্যাক্সিমাম অংশ থেকে শুরু করে এই জায়গাটা থেকে শুরু করে অরুণাচল প্রদেশের ম্যাক্সিমাম এরিয়া থেকে শুরু করে চায়নার কিছু অঞ্চল নিয়ে, এটা চায়নার এদিকে লাসা এরিয়াটা চলে গেল, এইখান থেকে শুরু করে পুরোপুরি এই টেরেনটা রয়েছে পুরোপুরিরূপে, বুঝতে পারলে? তাহলে এই অংশগুলো রয়েছে এইটার মধ্যে। ওকে, তাহলে এই অংশটাকে যদি জুম করে আরও দেখা হয় তাহলে এই এরিয়াটা দেখো শুধু বরফেই দেখতে পাবে। আর এইগুলো ম্যাক্সিমাম কিন্তু কনজারভেশন এরিয়া। দেখো এইখানে রয়েছে সেই ফকসুন্ডো ন্যাশনাল পার্ক, ধৌলগিরি, অন্নপূর্ণা, এটা নেপালের মধ্যে এগুলো পড়ে। ঠিক আছে, এরপরে যদি দেখি আমরা এদিকে চলে আসি, এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা, এই জায়গাটাতে রয়েছে টিকমার্ক, এটা হচ্ছে হিমালয় এরিয়া, বুঝতে পারলে? অতএব হিমালয় এরিয়াটা ম্যাক্সিমাম কি, দেখো নিচের দিকে যেগুলো বরফ নেই সেই দিকে প্রচুর সবুজ এরিয়া রয়েছে, যেগুলো বরফ আছে সেগুলো সাদা এরিয়া রয়েছে, এগুলো পুরোপুরি কি রয়েছে, এইটা হটস্পট এরিয়ার মধ্যে করা হচ্ছে। এখানে দেখো ম্যাক্সিমাম কিন্তু কী পাবে, তুমি ন্যাশনাল পার্ক পাবে, সেঞ্চুরি ন্যাশনাল পার্ক, এগুলো কারণ প্রচুর বনাঞ্চল রয়েছে। ওকে, তাহলে এটা বুঝতে পারলে তোমরা। তাহলে যদি ভারতের ম্যাপটাকে আবার আমি ছোটো করি তাহলে এই জায়গা থেকে টোটালি এই জায়গাটা পুরোপুরিরূপে কী রয়েছে, হিমালয়ের আন্ডারে রয়েছে।
তোমরা এখানে বুঝতে পারলে 10,000 উদ্ভিদ প্রজাতি রয়েছে। যাই হোক, এই জিনিসটা একটু তোমরা খেয়াল রাখবে। ওকে, তাহলে এরপর যাওয়া যাক অন্য একটা, ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা। ওকে, তাহলে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কার মধ্যে বললাম এটাও ম্যাক্সিমাম শ্রীলঙ্কাকে যদি তুলনা করা হয় তাহলে মাত্র ওর 1.5% অঞ্চলে নিচ্ছে, কিন্তু ম্যাক্সিমামটা ওয়েস্টার্ন ঘাট ভারতবর্ষের মধ্যে রয়েছে। এটা অনেকগুলো রাজ্য, সব পুরাটাই ভারতের মধ্যে ওয়েস্টার্ন ঘাটের রয়েছে। মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা, এই যে পুরোপুরির উপর রয়েছে যেগুলো মোটামুটি পশ্চিম দিকে রয়েছে, সেই জিনিসগুলো এখানে করা হয়েছে। তাহলে কী হয় এটার ক্ষেত্রে প্রথমে দেখে নিই যে 1,60,000 বর্গ কিলোমিটার এটার মধ্যে অঞ্চলগুলো থাকছে। 1,60,000 বর্গ কিলোমিটার, গুজরাট থেকে শুরু করে পশ্চিম উপকূলে দক্ষিণে অর্থাৎ কর্ণাটক, মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা 160 কিলোমিটার এইটা মানে লম্বা এটা থাকছে, যেখানে ভারতের ম্যাপটাকেও ইন্ডিকেট করা। ওকে, এরপর কি হয় পরেরটাতের ক্ষেত্রে, এটা ম্যাক্সিমাম প্রজাতি এন্ডেমিক বর্ডার, সেটা তো আমরা বুঝেই গেছি। আরেকটা হচ্ছে কি, এখানে যদি পার্সেন্টেজটা দেখা হয় তাহলে সেই পার্সেন্টেজটা উদ্ভিদের ক্ষেত্রে আর প্রাণীর ক্ষেত্রে তুলনা করি। উদ্ভিদের 5,916টা, তার মধ্যে 3,049টা এন্ডেমিক প্রজাতি, অর্থাৎ 51% এদের এন্ডেমিজম রয়েছে। প্রাণীর রয়েছে 1234, তার মধ্যে 496, তাহলে এর এন্ডেম রয়েছে 40.19। ওকে, তাহলে এইটা হচ্ছে এন্ডেমিজমের ক্ষেত্রে। বাদ বাকি এটারও ভাগ করা হয়েছে মাছ, উভয়চর, সরীসৃপ, পক্ষী, স্তন্যপায়ী, এদের ক্ষেত্রে প্রতিটার ক্ষেত্রে কি পার্সেন্টেজ দিয়ে দেওয়া আছে। এটা হচ্ছে পুরোপুরি এন্ডেমিজমের উপর। মাছের ক্ষেত্রে 139, 191টা ওর অল টোটাল থাকছে 178, এর ক্ষেত্রে 72-73% এন্ডেমিজম আছে। সরীসৃপের ক্ষেত্রে 65%, একমাত্র পক্ষীর ক্ষেত্রে কম রয়েছে আর স্তন্যপায়ীর ক্ষেত্রে কম রয়েছে। বাদবাকি এই তিনটার ক্ষেত্রে প্রচুর পরিমাণ এন্ডেমিজম রয়েছে, অর্থাৎ এদের ক্ষেত্রে প্রচুর পরিমাণ কনজারভেশন প্রয়োজন। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাপটা যদি দেখে নেওয়া যাক তাহলে পুরোপুরি রূপে এই এরিয়াটা হচ্ছে পুরোপুরি রূপে, এই এরিয়াটা হচ্ছে পুরোপুরি রূপে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কা। বুঝতে পারলে? তাহলে এই এরিয়াটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট শ্রীলঙ্কা। এটা ম্যাপটা খুব সহজেই খেয়াল রাখা প্রয়োজন, এবং গুজরাটের থেকে শুরু হয়, এটা মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা পর্যন্ত বিস্তৃত থাকে। তাহলে এই এরিয়াগুলো বিস্তৃত থাকে। তোমরা উদ্ভিদ ও প্রাণীর এই পার্সেন্টেজটা একটু খেয়াল রাখো। তাহলে এটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট অ্যান্ড শ্রীলঙ্কার ক্ষেত্রে। ওকে, এরপর চলে আসি কী আছে ইন্দো বার্মা। তাহলে ইন্দো বার্মার ক্ষেত্রে প্রথমত ইন্ডিয়ার অঞ্চল তো থাকছেই, সঙ্গে সঙ্গে কী হয় অন্যান্য কিছু অঞ্চল থাকছে, সেটা হচ্ছে মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীনের ওয়ানান এই হটস্পটের অন্তর্গত। খেয়াল রাখবে চীনের ওয়ানান এই অঞ্চলটা রয়েছে, সেখানেও কিন্তু এই হটস্পটটা বর্তমান রয়েছে। এরপর ইন্দো বার্মাতে যেসব জীবগুলো পাওয়া যায় সেটাও কিন্তু কি এন্ডেমিক প্রকৃতির। আর যদি ভারতবর্ষের ক্ষেত্রে দেখা হয় তাহলে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেমন হচ্ছে মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, দক্ষিণ অসম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, নিকোবর হবে না, আন্দামান, তারপর হচ্ছে মায়ানমারের, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনাম, চীনের ওয়ান এই প্রভিন্স নিয়ে এটা তৈরি হয়েছে। ওকে, এর ক্ষেত্রে যদি এন্ডেমিজমের পার্সেন্টেজ দেখি তাহলে এদের ক্ষেত্রে যে পার্সেন্টেজটা দাঁড়ায় সেটা হচ্ছে 13,500 প্রজাতি রয়েছে। প্রচুর পরিমাণে ডেলি নতুন নতুন প্রজাতি আবিষ্কার হচ্ছে, তার মধ্যে 7,000 এখনও পর্যন্ত আবিষ্কার হয়েছে যেগুলো কী রয়েছে এন্ডেমিক ডাটা। প্রাণীদের মধ্যে রয়েছে 3,769, তার মধ্যে 1,028টা রয়েছে এন্ডেমিক, 27%। ওকে, মাছের ক্ষেত্রে 43.8%, উভচরের ক্ষেত্রে 53.8%, সরীসৃপের ক্ষেত্রে 39.1%, পক্ষীর ক্ষেত্রে 5.1, আর স্তন্যপায়ীর ক্ষেত্রে 16.9%। তাহলে এই জিনিসগুলো রয়েছে। তাহলে ম্যাপে একটু দেখে নেওয়া যাক ইন্দো বার্মাটা কোথায় রয়েছে। তাহলে দেখো এই এরিয়াটাতে ভারতবর্ষের ম্যাক্সিমাম অংশটা এই জায়গাগুলোতে ভারতবর্ষ রয়েছে, এখানে একটু দেখানো হয়নি, এখানে আলাদা দেশগুলো দেখা যায়। এটা চীনের এই অঞ্চল হচ্ছে ওয়ানান অঞ্চল, এটা ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া। যাই হোক একটা গুগল ম্যাপে একটু দেখে নেওয়া যাক, তাহলে আরও একটু ভালো বুঝতে পারবে জিনিসটা কীরকমভাবে রয়েছে। এটা দেখো 23,73,000 বর্গ কিলোমিটার জুড়ে এটা আছে। তাহলে এটা তো বললাম যে এই এরিয়াটা হচ্ছে হিমালয়, এই এরিয়াটা হচ্ছে হিমালয়। ওকে, এর নিচের দিকে যদি আমরা চলে যাই তাহলে এর নিচের দিকে যাওয়া যাক। এর নিচের দিকে চলে গেলে ভারতবর্ষে কিছু রাজ্য আসছে, ভালো করে লক্ষ্য করো কী কী রাজ্য আসছে সেটা দেখো। মেঘালয়, নাগাল্যান্ড, আসামের এই এরিয়াটা, ঠিক আছে। এরপর হচ্ছে কি, এরপর নিচের দিকে যদি চলে যায় তাহলে আমরা মায়ানমার পাবো, মায়ানমারের সমগ্র দেশটায়। ওকে,
এরপর এটাকে একটু যদি আমি ইয়ে করি, নিচের দিকে যদি চলে যায় একটু ছোট্ট করি, আর যদি নিচের দিকে চলে যায় তাহলে দেখো এই জায়গাটাতে কী কী দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে ভারতবর্ষের রাজ্য মেঘালয়, নাগাল্যান্ড, এই জায়গাটা মিজোরাম, মায়ানমারের সমগ্র দেশটাই। এরপর হচ্ছে থাইল্যান্ড, থাইল্যান্ডের পর আন্দামান, আন্দামানের এই এরিয়াটা, আন্দামানের এই এরিয়াটা, এই এরিয়া আসার পর থাইল্যান্ডের পর এই জায়গাটা থেকে চলে আসে এদিকে কম্বোডিয়া, কম্বোডিয়া মাঝের দেশটা, এটা হচ্ছে ভিয়েতনাম, লাউস, লাউসের পর এই জায়গাটা চীনে ঢুকে যাচ্ছে, এই এরিয়াটা চীনে, চীনের এটা হচ্ছে ওয়ানান অঞ্চল, এই অঞ্চলটা থেকে এত দূর। তাহলে এত দূর পর্যন্ত এই হটস্পটটা বর্তমান, এটা বিশাল বড় এরিয়া। খেয়াল রাখবে এটা ভারতবর্ষের কিছু অঞ্চল, অন্যান্য দেশের ম্যাক্সিমাম অঞ্চল এটার মধ্যে রয়েছে, কিন্তু এটা ভারতের হটস্পটের আন্ডারে মধ্যেই বলা হয়ে থাকে কারণ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো রয়েছে। ওকে, তাহলে এই অঞ্চলটা হচ্ছে কি বললাম, ইন্দো বার্মা। ওকে, যদি এটাকে জুম আর একটু বেশি জুম করা হয় মায়ানমারের, দেখো তো ম্যাক্সিমাম জায়গায় সবুজ দেখতে পাবে, যেসব এরিয়াগুলো সবুজ আছে সেই সব এরিয়াগুলোতে জৈববৈচিত্র্য হটস্পট এরিয়া রয়েছে এই জায়গাগুলোতে। ওকে, যদি আমরা দেখি এইদিকে থাইল্যান্ডের দিকে যদি যাই, তাহলে থাইল্যান্ডের দিকে ব্যাংকক এইখানে রয়েছে সমুদ্রের ধারে। তাহলে এই সব এরিয়া যেসব এই যে এই গোল এরিয়াগুলো, এই গোল এরিয়াগুলো রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ভিয়েতনামে এটা প্রবেশ করে যাচ্ছে, এটা বর্ডার লাইন, থাইল্যান্ডের এই জায়গাটা এটা হচ্ছে বর্ডার লাইন, এটা দুটোর মধ্যে আন্ডার রয়ে যাচ্ছে, ঠিক আছে। ভিয়েতনাম কিন্তু অনেক জনবহুল দেশ। এরপর কী হচ্ছে পরেরটা, তাহলে এটা বুঝতে পারলে ইন্দো বার্মা। ওকে, তাহলে এই এরিয়াটা পুরোপুরি যদি জুম ইন করা হয় তাহলে এই এরিয়ার থেকে একটু দেখিয়ে দিই তোমাদের। ভারতবর্ষের এইটুকু অঞ্চল মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, এইখান থেকে এই জায়গাটা থেকে পুরোপুরি এইটা চীনের এই ওয়ান অঞ্চল নিয়ে এই জায়গাটা রয়েছে, এটা হচ্ছে ইন্দো বার্মা। ওকে, তাহলে নামগুলো সহজে খেয়াল রাখবে, এটা জাস্ট গুগল ম্যাপ ম্যাক্সিমাম ইউজ করো তাহলে এটা বেশি খেয়াল থাকবে। ওকে, তাহলে যাওয়া যাক নেক্সট। ওকে, তাহলে এরপর যাওয়া যাক সুন্দারল্যান্ডের দিকে। তাহলে সুন্দারল্যান্ডের ক্ষেত্রে ফার্স্ট অফ বলে দিই যেটা ভারতবর্ষের খুব কম অংশ, একমাত্র নিকোবর দ্বীপপুঞ্জ থাকে, আর বাদবাকি দেশগুলো রয়েছে সিঙ্গাপুর, ব্রুনই, মালয়েশিয়া, সুমাত্রা, জাভা, বালি, এই দেশগুলো অন্তর্ভুক্ত থাকে। এবং এটা কী হয়, বেশিরভাগ সমুদ্রের দ্বীপপুঞ্জযুক্ত এলাকা ওটা, ঠিক আছে, বেশিরভাগ সমুদ্রের দ্বীপপুঞ্জযুক্ত এলাকা। নেক্সট যেটা হচ্ছে সেটা এইখানে কী হচ্ছে, এই এরিয়াটার মধ্যে 17,000 দ্বীপ রয়েছে, তার মধ্যে সবথেকে বড় দ্বীপ হচ্ছে সুমাত্রা, একটা দেশেই বটে, ব্রুনো একটা দেশেই বটে, কিন্তু দ্বীপ আকৃতির দেশগুলো, মানে দ্বীপযুক্ত দেশ আর কি। এখানে ম্যাক্সিমাম প্রজাতি এন্ডেমিক বটে, সেটা নিয়ে বলে নাও নেই, ডাইরেক্ট আমরা পার্সেন্টেজ চলে যাই। উদ্ভিদ 25,000 পাওয়া গেছে, 25,000-এর মধ্যে 15,000 তো এন্ডেমিক, তাহলে 60% এন্ডেমিজম রয়েছে। প্রাণীর ক্ষেত্রে 2,795, তার মধ্যে 1,103 অর্থাৎ 39% রয়েছে এর এন্ডেমিজম। মাছের ক্ষেত্রে যদি দেখা হয় তাহলে 36%, উভয়চরের ক্ষেত্রে 80%, শস্যের ক্ষেত্রে 53.8%, পক্ষীর ক্ষেত্রে 18%, আর স্তন্যপায়ীর ক্ষেত্রে 45.3% এন্ডেমিজম রয়েছে। এরা কিন্তু ওই জায়গাতেই থাকবে, ওই দ্বীপের মধ্যে থাকবে, অন্যান্য জায়গায় নিয়ে গেলে এরা মারা যাবে। এরপর এদের যদি একটা ম্যাপটা দেখা হয় তাহলে ম্যাপটার ক্ষেত্রে দেখো এই জায়গাটাতে এই এরিয়াগুলো রয়েছে, এই এরিয়াটা পুরোটা ব্রুনই, আর ভারতবর্ষে এইখানে এই জায়গাগুলোতে হবে নিকোবর দ্বীপপুঞ্জ। যাই হোক, আমি ম্যাপের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। সাপোজ দেখো এটা একটা ভারতের ম্যাপ তো। এরপর এটাকে যদি আমি একটু জুম করি তাহলে দেখো এই এরিয়াটা থেকে নিচের দিকে আমি চলে যাই, অর্থাৎ এই দিকে যদি আমি চলে যাই এই এরিয়াটার দিকে, তাহলে দেখো এইটা হচ্ছে আন্দামান, আর এইখান থেকে একটু নিচের দিকে আমরা যাব, কারণ এটা ইন্দো বার্মার আন্ডারে পড়ে, এটা পুরোপুরি কিসের মধ্যে পড়ে, ইন্দো বার্মা। তাহলে তার নিচের দিকে আমরা চলে যাই, সুন্দরল্যান্ডটা তার নিচের দিকে পাবো। ওকে, তাহলে তার নিচের দিকে যদি যায় তাহলে এই দেশগুলো পড়ে। একটু জুম ইন করি, এইখান থেকে কী হচ্ছে এই জায়গাটা থেকে ভালো করে বোঝা যাচ্ছে কোন কোন দেশ রয়েছে সেটা বলে দিই। তো একটু আগেই বললাম যে দেশগুলো রয়েছে সেসব দেশগুলো। তাহলে ফার্স্ট হচ্ছে ভারতবর্ষের যে অঞ্চলটা রয়েছে সেটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জ, এই অঞ্চলটা আসার পরে একটু জুম ছোট্ট করে
এখন ভালো বোঝা যাচ্ছে। আন্দামান নিকোবরের কিছু অংশ নিয়ে মালয়েশিয়া, গালফ অফ থাইল্যান্ডের এই এরিয়াটাকে মালয়েশিয়া বলো। মালয়েশিয়ার পরে এই জায়গাটাতে সিঙ্গাপুর, জাভা সি, ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া আসার পর এই এরিয়া পুরাটা, বালি, এখানে ছোট্ট একটা দেশ রয়েছে সেটা হচ্ছে বালি, এই জায়গাগুলোতে হবে। এইখান থেকে এই পুরো এরিয়াটা হচ্ছে সুন্দরল্যান্ড, ভারতবর্ষের এই এরিয়াটা সমেত আর কি। তো ভারতবর্ষের খুব কম অংশে বর্তমান, বাদবাকিতে অন্যান্য দেশগুলো বেশি আছে। তাহলে এইটা সেরকমভাবেই থাকে। তাহলে এইটা হচ্ছে সুন্দরল্যান্ডের জিওগ্রাফিক্যাল রিজিয়ন আর কি, ঠিক আছে। তাহলে এরপর কী হচ্ছে পরেরটা, একটু যদি আমি দেখি, এই যে এই এরিয়াটা বালি রয়েছে, এই এরিয়াটা হচ্ছে বালি, ওকে। এই এরিয়াটা হচ্ছে ব্রুনয়, এটা তো সিঙ্গাপুর বললাম একটা ছোট্ট দেশ কিন্তু হাইলি রিচ কান্ট্রি। তাহলে এই প্রক্রিয়াটা রয়েছে। এইটা হচ্ছে জাভা, দেখবে এখানে মানুষের জীবাশ্ম পাওয়া গেছিল। তাহলে এই এরিয়াটা হচ্ছে সুন্দরল্যান্ড, ওকে। তাহলে বোঝা গেল। তাহলে সুন্দরল্যান্ডের এরিয়াগুলো সম্পর্কে আমরা বুঝে গেলাম। এখন কি হচ্ছে, তাহলে এটা পুরোপুরি সুন্দরল্যান্ডের মধ্যে পড়ে। ব্রুনয়, ত্রুনয়, বালি, জাভা, এই এরিয়াগুলো সব কিছু দেশের নামগুলো একটু খেয়াল রাখবে। তাহলে এটা হচ্ছে সুন্দরল্যান্ড, বাস এই হটস্পটগুলো ভারতবর্ষের মধ্যে রয়েছে। তাহলে এত পর্যন্ত থাকছে। তোমাদের কিছু কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলো তোমরা কিন্তু করার চেষ্টা করবে। এই কোশ্চেনগুলো পরীক্ষাতে বারবার কিন্তু রিপিটেডলি আসে এইটা আর কি। তাহলে হটস্পটের শর্ত, কয়টি স্পট রয়েছে ভারতবর্ষের অন্তর্গত, কয়টি হটস্পট রয়েছে, সুন্দরল্যান্ড হটস্পট কোন অঞ্চলের মধ্যে বর্তমান, ভারতের কোন অঞ্চলের মধ্যে বর্তমান, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু খেয়াল রাখবে। হিমালয় বিভিন্ন কি জৈবচিত্র অ্যান্ডামান তালিকাটা উল্লেখ করো। এত পর্যন্ত থাকছে, ঠিক আছে। তাহলে অশোক কুমার মাহাতো সাইনিং অফ।